হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের চ্যানেলে এমডি ফিজ ভাইয়ের ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওটি নেওয়া হয়েছে এমডি ফিজ ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকেই। তো তার ভিডিওটি শিরোনাম দেওয়া হয়েছে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক রাস্তা কারাকোরাম, গিলগিট, পাকিস্তানের একটি জায়গার নাম। তো আমরা সবাই মিলে ভিডিওটি এনজয় করি এবং দেখি। আর যার যার মতামত সে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই জানাবেন। তো লেটস পৃথিবীর ভিতরে সব থেকে উঁচু এবং বিপজ্জনক রাস্তা আমরা ভ্রমণ করতেছি কারাকরম। কারাকোরাম। বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ানক ও বিপজ্জনক রাস্তা কারাকরম হয়ে, যা পাকিস্তান ও চায়না ফ্রেন্ডশিপ সড়ক নামেও পরিচিত। পাকিস্তানের সর্ব উত্তরের প্রদেশ গিলগিট বালতিস্তানকে সংযুক্ত করেছে, সাথে বন্ধু দেশ চীনকেও। অপার্থিব এই দেশটিতে রয়েছে হাজারো সংস্কৃতি, রয়েছে নিজস্ব ভাষা। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পাকিস্তানের বিলাসবহুল বাসে গিলগিট ভ্রমণ, সেই সাথে দুনিয়ার ভয়ানক রাস্তা কারাকরম হয়ে। তাই ভিডিওটি পাকিস্তানের বাসগুলো কিন্তু দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে, সাজানো গোছানো। ফুল মানে বাসের ভিতরে ফুল বিভিন্ন সাজানো গোছানোর আইটেম দিয়ে সাজানো থাকে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। So what's up guys? It's your boy MD Fiz again, come back with another vlog video. আজকে আমরা ইসলামাবাদ থেকে যাব গিলগিট, মানে পাকিস্তানের সর্ব উত্তরে। আর এখন আমরা আছি বাস স্ট্যান্ড। এই যে দেখুন, এখানে কিন্তু হাজার হাজার বাস আছে যেগুলো গিলগিটে যায় বা পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে চলে যায়। এই যে দেখেন, এইটা কিন্তু বাস টার্মিনাল, যেটা হচ্ছে আপনার ইসলামাবাদ থেকে 7 কিলোমিটার দূরে। তো এখানে আসলে আপনারা বাস পাবেন। ওকে, আমরা দেখি কোন বাসগুলো যায়, কত টিকিট প্রসেসিং সবকিছুই। একটা বিষয় যে পাকিস্তানের যে রাস্তাঘাট বা মানুষের যে এটাকে কি বলে, মানুষের যে চলাফেরা বা মানুষের যে সমাজ নিয়ে চলা সম্পূর্ণ বাংলাদেশের মতো। একসময় পাকিস্তান বাংলাদেশ একই রকম ছিল বা একই দেশ ছিল, হয়তো বা কোনো কারণবশত আলাদা হয়ে গেছে, যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। কিন্তু মানুষ তো আর চেঞ্জ হয়নি, তারাও যেরকম আছে, তাদের সমাজ যেরকম আমাদের সমাজ সেরকম। তারাও মুসলিম, আমরাও মুসলিম, সবকিছুই একই রকম। দেখলে পাকিস্তান দেখলে মনে হয় না যে আসলে এটা পাকিস্তান বা এটা বাংলাদেশ। আপনাদের দেখাবো আজকের ভিডিওতে। এখন কাউন্টারে এসে টিকিট কাটতেছি, ইনস্ট্যান্ট টিকিট। এবং যেটা হচ্ছে স্কাই ওয়ে, যেটা নেটকো বাস আছে গভর্নমেন্ট, ওইটাতে কোনো সিটি নেই। যেহেতু আমরা টিকিট কাটি নাই, ইনস্ট্যান্ট আসছে, তার কারণে একটু প্রবলেম হচ্ছে আর কি। এই যে স্কাই ওয়ে, इधर से कितने का वो भाड़ा कितने का? 4,000। আচ্ছা, মানে হচ্ছে 4,000 পাকিস্তানি রুপি। 4,000 টাকা বাংলাদেশ। নেটকো বাসের টিকিট কাটবেন। এই যে এই বাসটা হচ্ছে নেটকো, এই যে এটা দেখছেন নেটকো, এটা হচ্ছে খালিদ। আর আমাদের বাসটা হচ্ছে পিছনে। তার আগে আপনাদের একটা কথা বলি, আপনারা যখন হচ্ছে গিলগিটে যাবেন তখন কিন্তু পাসপোর্টের 10 কপি এবং ভিসার 10 কপি আপনাকে এরকম ফটোকপি করে আনতে হবে, কারণ 10-12 জায়গায় আমাদের চেক করবে এবং সেখানে আর্মিদের এগুলো দেওয়া লাগবে। 10 কপি। আমাদের টিকিট কাটা শেষ। 4,000 পাকিস্তানি রুপি, যেটা বাংলাদেশি টাকায় কত হবে? 1,700 টাকা। এখান থেকে গিলগিট হচ্ছে আপনার 600 কিলোমিটার। আমরা কাল সকালে পৌঁছাবো 6টার সময় বাস, এবং আমরা আসছি বিকেল 4টার সময়। আমাদের সিট হচ্ছে সামনে, এখান থেকেই দেখাবো আপনাদের অসাধারণ ভিউ। এবং এখানে প্রায় 40 সিটের, এই যে আমাদের উস্তাদ বাংলাদেশে নিয়ে যাব। হ্যাঁ, তো এখান থেকে নেটকো বাসগুলো চলে গেল, বাট হচ্ছে আমরা সবার আগেই যাব, কারণ এই বাসগুলো খুবই ধীরে যায় আর এইগুলো হচ্ছে একটু স্পিডে যায়। তো আপনারা হচ্ছে যখন আসবেন এখানে 2-3 দিন আগে এসে টিকিটটা কনফার্ম করে এরপরে সামনে সিটে যাইতে পারেন, তা না হলে কিন্তু টিকিট পাবেন না, কারণ এখানে প্রচুর চাপ, প্রচুর ভিড়। ওকে, লেটস গো। ভাইরে ভাই, আজকে আমরা যাবো পাকিস্তানের সর্ব উত্তরে গিলগিট বালতিস্তানে, যা পাকিস্তানের একটি প্রদেশ। আর সেখানে যেতে হলে আমাদের অতিক্রম করতে হবে দুনিয়ার সবচেয়ে উঁচু এবং বিপজ্জনক রাস্তা কারাকোরাম হয়ে।
আমরা রাওয়ালপিন্ডি পীর ওয়াদাই বাস টার্মিনাল থেকে সন্ধ্যা 6টায় রওনা হই। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে গিলগিটের দূরত্ব 600 কিলোমিটার। সময় লাগবে 16 থেকে 18 ঘন্টা। যাওয়ার পথে খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন শহর গ্রামের উপর দিয়ে যেতে হবে। তবে এটি আমার জীবনের অন্য রকমের দুঃসাহসিক যাত্রা হতে চলেছে। যেহেতু সন্ধ্যা 6টার সময় রওনা হয়েছে, তাই পুরো রাতটাই কারাকোরাম হয়ে অতিক্রম করতে হবে। যাই হোক, রাতের আধারেই দেখছিলাম বিভিন্ন পাহাড়ি অঞ্চল। তবে তখনও আমরা কারাকোরাম হয়ে প্রবেশ করিনি। মূলত খাইবার পাখতুনখোয়ার মানসেহারা শহর থেকেই শুরু হবে রাস্তাটি। তাই অধিক আগ্রহে আমি ড্রাইভারের পাশে বসে অপেক্ষা করছিলাম সেই বিপজ্জনক রাস্তা দেখার জন্য। এরপর ঠিক রাত 12টার সময় আমরা পৌঁছে যাই মানসেহারা, আর সেখানেই আমাদের রাতের খাবারের বিরতি দেওয়া হয়। তো ফাইনালি আমাদের বাস এখন ব্রেক টাইম দিয়েছে খাওয়ার জন্য, একদম রাত 12টার সময়। আর এটা হচ্ছে হোটেল। কি সিস্টেমটা দেখুন, আপনাদের একটু দেখাই যে আমরা এখন আছি মানসেহারা, মানে যে এটা খাইবার পাখতুনখোয়ার একটা জায়গা। নাম তুমি তো এইটা হচ্ছে মেইন রোড, এই যে এটা হচ্ছে মেইন রোড। তো আসলে এখানে কিন্তু একটু একটু ঠান্ডা ভাই। তো আমি তো দেখছি যে এখানে পাহাড় আছে কিনা, কারণ আসার পথে অনেক পাহাড় দেখছিলাম, যেহেতু রাত বলে কিন্তু আমরা দেখতে পাই নাই। তবে এই কারাকোরাম হাইওয়েটা আপনাকে দিনে ট্যুর করতে হবে, ডে ট্যুর। খাওয়া দাওয়া করবো, বাট এখানে ভাই শুধু মাংস আর মাংস। এখানে নান বানাচ্ছে ওই জায়গায়, আর এই জায়গায় কিন্তু মাংস। এই যে নান বানানোর সিস্টেমটা দেখুন। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমি খুব মিস করছি বাংলাদেশের খাবার, সেই চাউল এবং মাছ, বাট আমি পাচ্ছি না। পুরো পাকিস্তানে ঘুরে বাংলাদেশের কোনো খাবার নাই ভাই। আমাদের খাবার হচ্ছে এরকম মাংস, সাথে হচ্ছে নান, রুটি। আমি ভাই 1.5 মাস ধরে আজ পর্যন্ত ভাত খাই নাই এবং মাছ খাই নাই, এখানে পাই নাই। তো এটা আমার জীবনের একটা বিশাল বড় আফসোস। তবে পাকিস্তানের খাবারের মানে যতই খাচ্ছি ততই মানে মুখের স্বাদটা লেগে থাকছে, মানে বোরিং হয় না যে না যে খেতে পারছে না, এরকম কোনো কিছু না। তো তাদের খাবার খেয়ে এখন অভ্যস্ত, সেই সাথে একটু মোটা হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এগুলো খেয়েই বেঁচে আছে। আমাদের বাস হচ্ছে সামনে দাঁড়ায় আছে। তো ঠিক এইখান থেকে এই কারাকোরাম হাইওয়েটা স্টার্ট হবে, মানে যেটা হচ্ছে পৃথিবীর ভিতরে সব থেকে উঁচা এবং বিপজ্জনক রাস্তা, এবং চীনের সাথে যেটা অ্যাডজাস্ট, মানে যোগাযোগ ব্যবস্থা। যেহেতু রাত 12টা বাজে ভাই, আমি দেখাতে পারবো না, তবে সকাল থেকে আপনাদের দেখাবো যে কারাকোরাম হাইওয়েটা। এবং আমাদের একটা প্ল্যান আছে, যখন আমরা ব্যাক করবো তখন ডে ট্যুর করবো, একটা রিজার্ভ গাড়ি করে হোক বা লোকাল ট্রান্সপোর্ট, যে পুরো কারাকোরাম হাইওয়েটার ইতিহাস তুলে ধরবো এবং এই ভয়ানক রাস্তাটার জার্নি আপনাদেরকে দেখাবো। ওকে, খাওয়া দাওয়া করে এরপরে রওনা হবো। লেটস গো। রাতের খাবার খেয়ে রওনা হলাম গিলগিটের উদ্দেশ্যে। তবে যতই যেতে থাকি ততই ভীতিকর পরিবেশ তৈরি হয়, কারণ খাইবার পাখতুনখোয়ার মানসেহারা শহর থেকেই কারাকোরাম হাইওয়ে শুরু। একটু পরেই আমরা প্রবেশ করব দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক রাস্তা কারাকোরাম হাইওয়েতে। তবে যাওয়ার পথে আমাকে এন্ট্রি করতে হবে 10 থেকে 12টি চেকপোস্টে, তাই একটু ভীতিকর পরিবেশ কাজ করছিল। তাই আপনারা যখন আসবেন ঠিক 10 থেকে 12টি চেকপোস্টে এন্ট্রি করতে হবে। তাই অবশ্যই পাসপোর্টের 10 কপি এবং ভিসার 10 কপি ফটোকপি করে হেল্পারের হাতে দিয়ে দিবেন, এবং প্রতিটি চেকপোস্টে হেল্পারই কাজ সম্পূর্ণ করবে। এক্ষেত্রে বিদেশি যাত্রীকে নামতে হবে না। যাই হোক, রাতের আধারে আমরা কতটুকু উপরে আছি তা বোঝার উপায় নেই, তবে এটা আন্দাজ করতে পারছিলাম নিচে অনেক খাদ এবং সরু রাস্তা, যা সত্যি ভয়ানক। রাস্তার পাশ দিয়ে চলে গেছে নদী, নদীর কলকল শব্দ, সাথে পাহাড়ের স্তব্ধতা। সরু রাস্তা বেশ ভয়ানক, একের পর এক গাড়ি ওভারটেক করছিলাম, সেই সাথে সামনে ভয়ানক সব পাস। মূলত এই সড়কটি পাকিস্তানের সাথে চীনকে সংযুক্ত করেছে। তবে শুধুমাত্র এই রাস্তাটি ভ্রমণ করার জন্য হাজার হাজার ভ্রমণ পিপাসুরা দূর দূরান্ত থেকে ছুটে আসে। এরপর রাতের আধার কেটে ভোরের আলো ফুটতে শুরু করে, আর তখনই কারাকোরাম হাইওয়ে নজরে পড়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। আল্লাহ সৃষ্টি। গুড মর্নিং গাইস, এন্ড ফাইনালি আমরা এখন ভোরবেলা থেকে ভিডিও শুট করতেছি। অ্যাকচুয়ালি কালকে সারা রাত আমরা হচ্ছে এইভাবেই ছিলাম ড্রাইভারের পাশেই, ঘুমাই নাই, শুধুমাত্র এই অ্যাডভেঞ্চার রাস্তাটা দেখার জন্য, যেটা কারাকোরাম এবং পৃথিবীর সব থেকে উঁচু এবং বিপজ্জনক রাস্তা।
জাস্ট দেখুন। আর এই যে আমাদের উস্তাদ এখন সকালবেলায় তিনি গাড়ি চালাচ্ছেন। তো আসলে জীবনে অনেক কৌতূহলী ছিল যে বাংলাদেশ থেকে যখন পাকিস্তানে আসব এই রাস্তাটা ভ্রমণ করব। তো এইখানে কিন্তু অনেক সময় ল্যান্ডস্লাইডিং এর মতো ঘটনা ঘটে আপনার এই কারাক্রম হাইওয়ে। আর আরো একটা ইনফরমেশন দিই, এখন পর্যন্ত এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বিপজ্জনক এবং সব থেকে উঁচু একটা রাস্তা হলেও এই পাকিস্তানে আরো একটা চমক মানে আসতেছে, সেটা হচ্ছে এই পাহাড়ের উপর দিয়ে রাস্তা হচ্ছে একটা। মানে আপনি যখন এই রাস্তা ভ্রমণ করবেন দেখবেন যে পাহাড়ের উপরে বোম ব্লাস্ট করে মানে রাস্তা তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে সিঙ্গেল লেন, ওইটা হবে যাওয়ার মানে রাস্তা আর কি। তো এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং পাকিস্তানের জন্য। এবং এই রাস্তাটা আপনার করা হয়েছে 1966 সালে, মানে নির্মাণ কাজ শুরু হয় তখন কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান একই রাষ্ট্র ছিল। এরপরে 1971 সালে আলাদা হয়ে যায়। তারপরে এই কি রাস্তাটা বললো বুঝি না দাদা। 1986 সালে এক তমক মানে আসতেছে, সেটা হচ্ছে এই পাহাড়ের উপর দিয়ে রাস্তা হচ্ছে একটা। মানে আপনি যখন এই রাস্তা ভ্রমণ করবেন দেখবেন যে পাহাড়ের উপরে বোম ব্লাস্ট করে মানে রাস্তা তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে সিঙ্গেল লেন, ওইটা হবে যাওয়ার মানে রাস্তা আর কি। তো এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং পাকিস্তানের জন্য। এবং এই রাস্তাটা আপনার করা হয়েছে 1966 সালে, মানে নির্মাণ কাজ শুরু হয় 66 সালে তখন কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান একই একসাথে রাষ্ট্র ছিলাম, ছিল। রাইট। এরপরে 1971 সালে আলাদা হয়ে যায়। তারপরে এই রাস্তাটা 1986 সালে উন্মুক্ত করে দেয় গাড়ি চলাচলের জন্য। তো এর ইতিহাস কিন্তু এরকমই, খুব অল্প সময়ের ভিতরে এই রোডটা তৈরি করা হয়েছে। তো দেখুন বিশাল বড় বড় পাহাড়, তার পাশ দিয়ে এই রাস্তা। এখানে হচ্ছে আমাদের চেক করা হবে এখন, মানে আমার ভিসা পাসপোর্ট নিয়ে গেল। তো ও আসলে অনেক কষ্ট করছে আমার জন্য, মানে যতবার চেকিং আসছে মানে এন্ট্রি, ও আমার পাসপোর্ট ভিসা নিয়ে যাচ্ছে এবং কোনো একটা কিছু নোট করতেছে। ইভেন এক জায়গায় চেক পোস্ট, সেখান থেকে হোয়াটসঅ্যাপে অন্য একটা জায়গায় বলে দিচ্ছে যে আমি এখানে একজন বাংলাদেশে আছি, মনে করে না। তো এইভাবেই মানে আমাকে এন্ট্রি করছে আর কি। তো এটা দিয়ে আসলে পাকিস্তানি মানুষগুলা বাংলাদেশের প্রতি অনেক মানে আন্তরিকতা দেখায়, বা বাংলাদেশের মানুষও পাকিস্তানের প্রতি খুব আন্তরিকতা দেখায়। হয়তো বা যুদ্ধ হয়েছে কোন এক সময়, এটা হয়েছে রাজনীতির কারণে বা কোন একটা কারণে হয়েছে, হয়তো পাকিস্তানের ভুল ছিল। কিন্তু যে আসলে রক্তের যে একটা টান তাদের প্রতি, এটা তো আর কখনো মুছবে না। বার হইলো, আর রাতে প্রায় 10 জায়গায় করছে, সকালে 2 বার। তো আপনারা যখন আসবেন ঠিক এরকম একটা বিষয় ফেস করতে হবে। বাট তারা কিন্তু আমাকে এখনো দেখে নাই, কিচ্ছু না, জাস্ট ওই আমার পেপার গুলো নিয়ে গেছে এরকমই। তো গিলগিট বালুচিস্তানে একটা সমস্যা, তো এই কারণে অনেকেই মানে বিরক্তি আমার উপরে, যে আমার জন্য জাস্ট গাড়িটা লেট হচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার নিজের কাছেও খারাপ লাগছিল। যাই হোক, এখনো আমাদের অলমোস্ট 4 ঘন্টা লাগবে, তারপর আমরা গিলগিটে পৌঁছাবো। পৃথিবীর বিপজ্জনক এই রাস্তাটি 1966 সালে নির্মাণ করা হয় এবং 1986 সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কারাকোরাম মহাসড়ক, যা চীন ও পাকিস্তান ফ্রেন্ডশিপ হাইওয়ে নামে পরিচিত, এই মহাসড়কটি পাকিস্তান ও চীনের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ পথ। কারাকোরাম পর্বতমালা এবং হিন্দুকুশ পর্বতমালার মধ্য দিয়ে এই রাস্তাটি চলে গেছে, যার দৈর্ঘ্য প্রায় 1300 কিলোমিটার। কারাকোরাম মহাসড়কটি শুধু দুটি দেশকে সংযুক্ত করেছে তা নয়, এটি ঐতিহাসিক সিল্ক রোডের একটি অংশ ছিল। আরো জেনে অবাক হলাম, এই রাস্তা নির্মাণ কালের সময় প্রায় 810 জন পাকিস্তানি এবং 200 জন চীনা শ্রমিক
তাদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের অধিকাংশই ভূমি ধস এবং পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন। কারাকোরাম মহাসড়ক নির্মাণে তাদের অদম্য সাহস ও পরিশ্রমের প্রতীক হিসাবে আজও পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সড়ক নামে পরিচিত। তাই কখনো পাকিস্তান ভ্রমণ করলে অবশ্যই এই রাস্তাটি ভ্রমণ করবেন, সাথে পাকিস্তানের নৈসর্গিক পাহাড়ি দৃশ্য উপভোগ করতে পারবেন। পাকিস্তান মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার যাওয়ার ইচ্ছা এই আছে। যে পাকিস্তানের যে 50 রুপিতে যে পাহাড়টা, ওইটা হচ্ছে এই পাহাড়। মানে গিলগিটে যাওয়ার সময় যে পাহাড়ি দৃশ্যটা পড়ে, সেটা হচ্ছে পাকিস্তানের 50 রুপিতে লেখা। তো একবার ভাবেন তাহলে। আমরা সেটা অতিক্রম করতেছি এখন, এবং এটা কিন্তু সম্পূর্ণ সিঙ্গেল লেনের রাস্তা, যার কারণে আরো একটা লেন তৈরি করা হচ্ছে আপনার পাহাড়ের উপর দিয়ে একদম। মানে ওইটা কিন্তু আরো বিপজ্জনক একটা রাস্তা, কিন্তু এখনো সম্পূর্ণ কমপ্লিট হয় নাই। ওয়াও, সেই মাশাআল্লাহ অনেক সুন্দর। এইটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের ছাগল ভাই, দেখেন কেমন দেখতে সব। মানে একটা সামনে চলে আসছে। নিচে आ जाना था, तूने गाना था 30,000 की 30,000। আচ্ছা, এটার দাম হচ্ছে 30,000, একটা দাম 30,000 পাকিস্তানি রুপি, বাংলাদেশি টাকা 12,000। তার মানে ঠিকই আছে যে এখানকার অঞ্চলে যে ছাগল গুলো আর কি তারা পোষে। তো এখানকার মানুষের জীবনযাপন এরকমই ভাই, যে গ্রামগঞ্জ, তাদের ওইরকম কৃষি চাষাবাদ হয় না, এখন হয় না, তবে জুন জুলাই আগস্টে তখন হয় কৃষি চাষাবাদ। এখন কিন্তু একদম মরুভূমির মতো, দেখুন গাছপালায় কোনো পাতা নেই, চারিপাশে পাহাড়। এবং এখানে কেমনে বসবাস করে, যে একদম পাহাড়ি অঞ্চলে। বাট আমার কাছে ওই বিষয়টা কৌতূহলী লাগে যে আমরা বাংলাদেশি ভালো, কারণ ওখানে আপনি সবুজ গ্রিন ভিউটা পাবেন, একদম বসবাসের জন্য উপযুক্ত। বাট এই পাহাড়ি অঞ্চলে দেখবেন যে এদের জীবনযাপন অনেকটাই কিন্তু কঠিন, যে এরকম ঠান্ডা ওয়েদার, কৃষি চাষাবাদ হয় না ওইরকম। এই জিনিসটা যত ভ্রমণ করবেন উপলব্ধি করতে পারবেন। ও ফাইনালি আমি সেই কারাকোরাম হাইওয়ে পা দিলাম ভাই। সারাদিন গাড়িতে ভ্রমণ করতে। हाँ आएगा, ओके आपका इधर ही है। ओके ओके आएगा, ओके। अच्छा उसको बस से समझ रहे? তো ভাই প্রচন্ড ঠান্ডা কিন্তু, তবে যারা আসবেন কারাকোরামে এই হাইওয়ে, তারা হচ্ছে জুন জুলাই আগস্টে আসবেন, কারণ গিলগিটের সিজনে হচ্ছে জুন জুলাই আগস্ট, এই টাইমে সেই রকম ভিউ থাকে। এবং চাইনা, জাপান, রাশিয়া, মানে সারা বিশ্ব থেকে এই জায়গায় টুরিস্ট আসে। এবং আমরা হচ্ছে একদমই অফ সিজনে, একদম উইন্টারের শেষের দিকে আসছে, যার কারণে ঠান্ডাও বেশি এবং গ্রিন ভিউটা কিন্তু পাচ্ছে না, ওইরকম টুরিস্টও নেই, শুধু আমি। এই যে দেখুন বা স্কারদু, মানে এই রাস্তাটা স্কারদু চলে গেছে এই সাইডে, আর আমরা যাচ্ছি এখন গিলগিট। এই যে স্কারদু রাস্তাটা চলে গেছে, এটা স্কারদু, আর এটা হচ্ছে গিলগিট। এই যেখানে হুনজা লেখা আছে, দেখুন 130 কিলোমিটার হুনজা। ফাইনালি এখন গিলগিটে প্রবেশ করতেছে, এই যে দেখুন ওয়েলকাম গিলগিট। রাজকীয় ভাব। আমরা কিন্তু প্রবেশ করলাম, আর এটা হচ্ছে রাজধানী আপনার গিলগিট বালুচিস্তানের।
এবং আমরা হচ্ছে আজকে এইখানে স্টে করব। এরপরে আজকে দিনটা এখানে করবো, তারপরে কালকে হচ্ছে চলে যাবো মুনজা অথবা স্কার্পে। তো যাই হোক আমরা যাই, এবং প্রথম কাজ হচ্ছে এখানে রুম খোঁজা। আর এটা হচ্ছে একজন ভ্রমণ পিপাসুর সব থেকে কঠিন কাজ ভাই। আল্লাহ হাফেজ উসমান, ফির ওকে, আল্লাহ হাফেজ। एंड वेलकम गिलगित। ये मेरा दोस्त, मेरा लगेज बैग डाउन, मेरा बैग किधर? अंदर 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 देखो। তো এটা হচ্ছে গিলগিট আড্ডা বলে এটাকে, মানে টার্মিনাল আর কি, এখানকার ভাষায় আড্ডা বলে। আপনি যে কোনো টার্মিনালকে তারা আড্ডা বলে। তো আপনারা এখান থেকে কিন্তু যাইতে পারবেন ইসলামাবাদ। আর আমার চারিপাশে পাহাড়। তো এখান থেকে আমরা একটু যাব মেইন বাজারে, ওখানে হচ্ছে সস্তা। আর এখানে যদি আপনি হোটেল নেন, এখানেও কিন্তু অনেক আছে, এই যে একটা হোটেল, বাট এগুলো কিন্তু অনেক বেশি প্রাইস আর কি, এখানকার আমাকে স্থানীয়রা বলতেছে। ওকে, ওয়েলকাম। এবং সামনে হচ্ছে বাজার। তো আমরা যাই এবং আপনাদের টোটাল ডিটেলসটাই বলবো, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, হ্যাঁ ঠিক আছে, কি কি খাবেন, সবকিছু এভরিথিং। ওকে, আড্ডার সামনে থেকে এরকম একটা লোকাল গাড়ি পাইলাম, যেহেতু হাফ কিলোমিটার, তো হয়তো 10-20 টাকা ভাড়া। তো মেন বাজার কিতনা ভাড়া? মেন বাজার, মেন বাজার বাজার কিরায়া 70 रुपए। 70 रुपए? আচ্ছা, মানে 70 रुपए ভাড়া পাই এখান থেকে, তাহলে 1-2 কিলোমিটার হবে। ওকে, আমরা যাই। এবং আপনারা তাহলে বাইকও যেতে পারবেন, তবে এখানে হোটেলগুলো অনেক বেশি ভাড়া। আমরা মেইন বাজারে যাই, একটু সস্তায় থাকবো আর কি। আমরা হচ্ছে মেইন বাজারে নামলাম। আপনার টার্মিনাল থেকে মেইন বাজার হচ্ছে 7 কিলোমিটার দূরে অবস্থিত ভাই। 7 কিলোমিটার। ইতিহাস চক। এখানে আসলে অনেক হোটেল পাবেন। এই যে এটা হোটেল, এখানে তাজ হোটেল আছে, এটা হচ্ছে প্যালেস হোটেল এন্ড রেস্টুরেন্ট, একদম চারিপাশে পাহাড়। তো আমরা এই হোটেলটায় উঠবো আর কি। ও, আসলে কালকে সারা রাত জার্নি করছি, ঘুমাই নাই, অনেক টায়ার্ড। তো যাক, আমরা দেখি রুম ভাড়া কেমন কি। এখানে চারিপাশে হোটেল পাবেন, তো এটা আমার কাছে একটু ভালো মনে হইলো। আসসালামু আলাইকুম। কি হাল है ভাই? তো এইটা কিন্তু বিশাল স্পেস ভাই, দেখুন। যাক, রুম তো হ্যাঁ না। তো আমরা হচ্ছে কথা বলে তারপরে দেখি যে কেমন কি ভাড়া। এখানে কিন্তু সব লেখাই আছে, এই যে এখানে সিঙ্গেল রুম আপনার হচ্ছে 1000, আর স্ট্যান্ডার্ড 1500, ডিলাক্স 4500 রুপি। ওকে, যাই হোক, আমরা সব প্রসেস করে এরপরে আপনাদেরকে রুমটা দেখাবো। আমরা হচ্ছে প্যালেস হোটেল এন্ড রেস্টুরেন্টেই রুম নিলাম। ভিতরে কিন্তু এইরকম মানে হরর মনে হবে, সেই বিভিন্ন মুভিতে দেখি না। এটা হচ্ছে নামাজ পড়ার জায়গা হোটেলের ভিতরে। আর এইটা হচ্ছে আমাদের রুম ভাই। তো এই যে আমার রুম, বাট রুমটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড়, এবং এলইডি আছে দুইটা, মানে খাট আর কি। বাহির থেকে এইটা ভিউ, এই যে বাজারটার ভিউ, এই পাশে পাহাড়ি অঞ্চল। দেখ, ফাইনালি রুম পাইলাম। অনেক ক্লান্ত, কারণ কালকে থেকে আমরা বাসে জার্নি করতেছি, একদম পাহাড়ি, এবং রাস্তাগুলো এরকম সে ঘোরানো, মাথাটা ঘুরতেছে, এখনো বমি বমি ভাব আছে। এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি, এবং আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। এই রুমের ভাড়া হচ্ছে 1500 রুপি, এবং যেগুলো ডিলাক্স সেগুলো হচ্ছে 3000, 3500 বলতেছে। আপনি বার্গেন করলে হয়তো 2000-2500 টাকা দিয়ে দিবে। আর যেহেতু এখন অফ সিজন, আপনি সিজন আসলে আবার এই রুমের ভাড়াই 2500 হবে, কিন্তু এখন অফ সিজন সব জায়গায় বাংলাদেশ সিজনে গেলে অনেক টাকা রাখা, অফ সিজনে গেলে কম টাকা রাখা। ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আর আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। এছাড়া কিভাবে আসবেন। তো ভিউয়ার্স, আমরা ফিজ ভাইয়ের ভিডিওটি দেখলাম, অনেক ভালো লাগছে ভিডিওটি দেখে। আর বিশেষ করে ফিজ ভাই কয়েকদিন কি 1 মাস যাবত তিনি পাকিস্তানে অবস্থান করছেন। আর পাকিস্তানকে নিয়ে, পাকিস্তানের বিভিন্ন পর্যটক এলাকাগুলা নিয়ে তিনি ভিডিও বানাচ্ছে, যেগুলো আমাদের জন্য অনেক উপকার। যারা পাকিস্তান ঘুরতে যাবে তাদের জন্য খুব ভালো। আজকে একটা জায়গায় গেল, গিলগিট নামের, অনেক সুন্দর। এরকম রাস্তা পাহাড়ের নিচ দিয়ে, উপর দিয়ে রাস্তাগুলো আমরা দেখতাম বিভিন্ন
অ্যাডে বা বিভিন্ন কম্পিউটারে, ওয়েল পেপারে। কিন্তু আজকে সত্যি সত্যি আমাদের বাংলাদেশে একজন গেছে, সেটা অনেক ভালো লাগলো বিষয়টা দেখে। আর কোনোদিন যদি সুযোগ হয় আমরাও যেতে পারি পাকিস্তান, যা দেখতে পারি যে কি সুন্দর, মানে কোন পর্যায়ে আছে পাকিস্তান। পাকিস্তানে কিন্তু দেখার মতো অনেক জায়গা আছে। আমরা যে সবাই যে ভারতের দিকে ছুটি, এটা না করলে এখন মানে ভারত যদি অনেক, এখন বর্তমান ভারত কিন্তু পাকিস্তানিদের, এই বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না, বেশি একটা দিচ্ছে না। বিশেষ কারণে তারা দিচ্ছে বা অনেক ছাঁটাই বাছাই করে পরে দেয়। আমরা যদি ভারতের দিকে এত না ঝুঁকে যদি পাকিস্তানের দিকে ঝুঁকি, তখন কিন্তু বেটার হবে। কারণ পাকিস্তানে কিন্তু অনেক দেখার অনেক জায়গা আছে, যেটা আমরা এতদিন আমাদের অজানা ছিল। এখন বর্তমানে দেশের পরিস্থিতি বা রাজনীতির পরিস্থিতি এরকম পর্যায়ে গেছে যে বাংলাদেশিরা অতি সহজে পাকিস্তান ভ্রমণ করতে পারতেছে। তো আপনাদের কাছে ফিস ভাই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।